ধোলাইপাড় থেকে উঠেছি, ইউনিটের অন্যান্যরা বিভিন্ন জায়গা থেকে উঠেছে। তারপর গাড়ি পোস্তগোলা ব্রিজ পার করে আস্তে আস্তে গতি বাড়তে থাকলো। আর গাড়ির ভিতরে বসে থাকা আমরা যাত্রীরাও বাইরের দিকে চোখ মেলে এই হেমন্তের শুরুটাকে উপভোগ করছি। দারুণ সৌন্দর্য, দারুণ নৈসর্গিক দৃশ্য, ঝকঝকে রোদ, তারপরে উজ্জ্বল সবুজ, এবং মাঠে খেতে মানুষ কাজ করছে, শীতের ফসল লাগাচ্ছে, নানা দৃশ্য চোখে পড়ছে। দ্রুত গাড়ি এগিয়ে চলছে লোকেশনের দিকে। এর মধ্যে হঠাৎ করে আমাদের ভেতর থেকে কেউ একজন আলোচনাটা তুললেন, আমাদের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে কেন রাজনীতি করার এত শখ, কেন তারা অভিনেতা অভিনেত্রীতেই সন্তুষ্ট নন, কেন নেত্রী হতে চান, নেতা হতে চান, এমপি হতে চান, মন্ত্রী হতে চান, এই প্রসঙ্গটি নিয়ে প্রায় সবাই অংশগ্রহণ করছে। নানাজনে নানা যুক্তি দিচ্ছে, দারুণ সব যুক্তি। বলে রাখা ভালো, এখানে সবাই খুবই সচেতন। রাজনৈতিক অঙ্গনে এদের ভূমিকা না থাকলেও কিন্তু জ্ঞান গর্বের দিক থেকে সবাই খুব সমৃদ্ধ। যুক্তিগুলো খুবই চমৎকার হচ্ছে। প্রায় সবাই আমরা এখানে যারা যাত্রী আছি গাড়ির, প্রায় সবাই এই আলোচনাতে, যারা বিগত সরকারের সময় রাজনীতির অঙ্গনে দাপিয়ে বেরিয়েছেন, অভিনেতা অভিনেত্রী হয়েও অভিনয়ের জায়গাটাতে তাদেরকে নিয়মিত পাওয়া যায়নি, অথচ তারা রাজনৈতিক বিভিন্ন সভা, সেমিনার এবং বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে নিয়মিতই দেখা গেছে। একজন অভিনেতা বা একজন নায়ক তো একটি জাতীয় অনুষ্ঠানের উপস্থাপক থাকা অবস্থায় উপস্থাপনা করার সময়ই উনি মূর্খের মতো, চরম মূর্খের পরিচয় দিয়ে উনি, সে সময় প্রধানমন্ত্রী সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সেখানে বলে বসলেন, আপা আমি নমিনেশন পাবো তো। এরকম চরম মূর্খ, এরকম চরম অসভ্য অভিনেতা অভিনেত্রীদের কাছে আসলে আমরা কি আশা করব? সে অনুষ্ঠানটি তো কোনো রাজনৈতিক অনুষ্ঠান ছিল না, সেটি একটি সরকারি অনুষ্ঠান ছিল। সরকারি অনুষ্ঠানে তাকে উপস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে, সে উপস্থাপনা করছে। সেখানে প্রধান অতিথি হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন। এটি আওয়ামী লীগের কোনো অনুষ্ঠান ছিল না। তো এগুলি নিয়েই চরম উত্তেজনা বিরাজ করছে গাড়ির ভেতরে। এক একজন এক একভাবে যুক্তি দিচ্ছে, এবং চেহারার মধ্যেও সবার একরকম উত্তেজনা চলে আসছে, কাঠিন্য চলে আসছে। অর্থাৎ এই বিষয়টিকে তারা কোনোভাবেই সহজভাবে গ্রহণ করেনি, এবং বর্তমান বা ভবিষ্যতেও কেউ যদি এরকম করে নিজের পেশাকে বিসর্জন দিয়ে শুধু নেতানেত্রী হওয়ার জন্য এরকম চাটুকারিতা করে, এরকম নিচু স্তরের অসভ্যতা দেখায়, সেগুলো নিশ্চয়ই এরা পছন্দ করবে না। তাদের কথাতে সেটা স্পষ্ট। এতক্ষণ আমি তেমন কোনো কথা বলিনি, বা কথা বলার আমার কোনো প্রয়োজন ছিল না, কারণ এই কথাগুলো আমার নিজেরও কথা। এর আগে ইয়াশ রোহানকে নিয়ে একটি ভিডিওতে বলেছিলাম যে আপনি অভিনেতা অভিনেত্রী বা ক্রীড়াঙ্গনের আপনি বিখ্যাত মানুষ, আপনার ওই পরিচয়টি আমাদের এই পুরো জাতি আপনাকে ওই পরিচয়ে গ্রহণ করছে। তো ওই পরিচয়ে গ্রহণ করার কারণে আপনি সবার কাছে, সব মহলের কাছে, সব মতের মানুষের কাছে আপনি গ্রহণযোগ্য হয়েছেন। আপনার অভিনয়কে মানুষ গ্রহণ করেছে, খেলোয়াড় হিসেবে আপনাকে গ্রহণ করেছে। কিন্তু এখন যদি আপনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যানারে যে সেই রাজনৈতিক আদর্শকে আপনি ধারণ লালন করেন, তাহলে বাদবাকি মতাদর্শের মানুষ আপনাকে অপছন্দ করতে শুরু করবে। এটা খুবই স্বাভাবিক। সেই যুক্তিতেই এই কথাগুলো আমারও কথা, বোধ করি আমাদের দেশের সব মানুষেরই কথা, যে মতের মানুষেরই হোক না কেন, শুধুমাত্র পদবীর জন্য বা আরও বেশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, সস্তায় কিছু ব্যবসা বাণিজ্য হাতিয়ে নেওয়ার জন্য এই চাটুকারিতা করা, এগুলো চরম বোকামি, চরম অসভ্যতা, চরম নির্লজ্জতা, চরম বেহায়াপনার এক বহিঃপ্রকাশ। আপনি রাজনীতি করবেন, প্রথম থেকেই করে আসেন। উজ্জ্বল সাহেব
বিএনপি করছেন, বহু আগ থেকে উনি বিএনপি করছেন, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। তারপরে আমাদের রিনা খান, অভিনেত্রী রিনা খান, উনি অনেক আগে থেকেই বিএনপি করছেন। মনির খান, কণ্ঠশিল্পী মনির খান, অনেক আগে থেকে উনি বিএনপি করছিলেন, এ নিয়ে কারো কোনো আপত্তি নেই। তারপরে কণ্ঠশিল্পী আসিফ, উনি বিএনপির রাজনীতি প্রকাশ্যেই উনি করে বেরিয়েছেন, এটা নিয়ে কারো কোনো আপত্তি নেই। কিন্তু হঠাৎ করে ভুঁইফোড় নেতানেত্রী হয়ে যাওয়া দলের সুবিধাজনক সময়ে এখন কেন সেই যে অসভ্য অভিনেতা বা অসভ্য নায়ক, যিনি একটি জাতীয় অনুষ্ঠানের উপস্থাপক হয়ে সেখানে বলে ফেলেছিলেন বেহায়ার মতো, নির্লজ্জের মতো, যে আমাকে নমিনেশন দিবেন তো, সে কেন তার দলের এখন এই চরম ক্রান্তিকালে দলের হাল ধরছে না? সে কেন লেজ গুটিয়ে পালিয়েছে? তার কেন সেই মনোবল নেই যে এই দলের এই ক্রান্তি সময়ে আমি এসে দলের হাল ধরি? সেই মনোবল, সেই মানসিকতা তার ভিতরে নেই, কারণ সে রাজনীতি করে আসেননি বলেই হঠাৎ করেই দলের সুসময়ে মধুমেহ খাওয়ার জন্য, ক্ষীর পায়েস খাওয়ার জন্য, পোলাও কোরমা খাওয়ার জন্য দলের লেজুড়ি বৃত্তি করেছেন। আপনি রাজনীতি করবেন, অবশ্যই রাজনীতি করার অধিকার আছে, আপনি প্রকাশ্যে রাজনীতি করেন। এখন দলের ক্রান্তিকালে আপনি মিছিল মিটিং করেন, দলের পক্ষে সাফাই গান, কেন দলের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে এটার বিপক্ষে আপনি যুক্তি দেন, যুক্তি দিয়ে দলকে একটি সুন্দর সাংগঠনিক অবস্থার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন। সেটা কিন্তু নেই, লেজ গুটিয়ে সবার আগে পালিয়েছে। তো এই যে অবস্থা, এই অবস্থার কারণেই আমরা বলতে চাই শিল্প সংস্কৃতি বা ক্রীড়াঙ্গনের যারা জনগণের প্রতিনিধিত্ব করে, জনগণের ভালোবাসাই যাদের সম্পদ, তারা আসলে যদি রাজনীতি করতে চান তাহলে প্রথম থেকেই রাজনীতি করুন এবং সেটা প্রকাশ্যেই করুন। শুধু দলের সুবিধাজনক সময়ে এসে আপনি রাজনৈতিক নেতা বনে যাবেন আর দলের ক্রান্তিকালে লেজ গুটিয়ে পালাবেন, দলের কোনো খোঁজখবর রাখবেন না, সে ধরনের অসভ্যতাকে প্রশ্রয় দেওয়া হবে না। আপনারা নিশ্চিতভাবেই জেনে রাখুন, এদেশের জনগণ এই ধরনের অসভ্য মানুষকে কখনো গ্রহণ করে না। আপনি যত জনপ্রিয় হন না কেন, সাকিব আল হাসান কত জনপ্রিয় ছিলেন, এখন উনি টের পাচ্ছেন জনগণের ঘৃণার কত তীব্রতা তার ভেতরে, তার বিরুদ্ধে জনগণের এই ঘৃণার তীব্রতা, সে ভেসে যাচ্ছে, দেশে আসতে পারছে না। এটা মনে রাখবেন, রাজনীতি করতে হলে প্রকাশ্যেই রাজনীতি করবেন এবং দলের ক্রান্তির সময়ও আপনি দলের পক্ষে থাকবেন, যুক্তি দিবেন, যুক্তি দিয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর সুবিধাজনক সময়ে যখন ক্ষীর পায়েস খাওয়ার সময় তখন রাজনীতি করবেন। আর আমাকে এমপি বানান, আমাকে মন্ত্রী বানান, এই লেজুড়ে বৃত্তির রাজনীতি বাংলাদেশে চলবে না, বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি, করবেও না ভবিষ্যতে।